আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে ১৪তম অধ্যায় তার পরিবেশ এবং বাস্তুতন্ত্রের পাঠ ২ সম্পর্কে আলোচনা করব। তো পাঠ ২ তে কি আছে? বাস্তুতন্ত্রের উপাদান। অর্থাৎ বিগত পর্বগুলোতে কিন্তু আমি পাঠ ১ কিন্তু দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে আসবে। তাহলে পাঠ ২ কি? বাস্তুতন্ত্রের উপাদান। তোমরা জেনেছো অজীব এবং জীব এই দুটি প্রধান উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত। অর্থাৎ বাস্তুতন্ত্র কয়টি উপাদান দ্বারা গঠিত? ২টি। সেটা হলো অজীব এবং জীব। তাহলে অজীব এবং জীব কি? বাস্তুতন্ত্রের ভিতরে আমরা কিন্তু প্রথম পাঠে জেনেছি বাস্তুতন্ত্র কি। তো সেই বাস্তুতন্ত্রের ভিতরে অজীব যে উপাদানটা আছে সেই অজীব উপাদান কিরকম হবে? তো যার প্রাণ নেই তাকে অজীব উপাদান, এবং জীব উপাদান যার জীবন্ত বস্তুগুলোই জীব উপাদান। অজীব উপাদান কি? বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান অজীব উপাদানের অন্তর্গত। অর্থাৎ দেখো, তোমার পরিবেশের চারপাশে একটু লক্ষ্য করো তো, প্রাণহীন উপাদান আছে না? সেই উপাদানগুলোই তোমার বাস্তুতন্ত্রের অজীব উপাদান। এই অজীব উপাদানের মধ্যে আবার ২ রকমের আছে, অজৈব বা ভৌত উপাদান বা জৈব উপাদান। অজৈব উপাদান কি? অজৈব উপাদান হলো যেমন খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ুতাপ। এগুলো কিন্তু পচে না। যদি তুমি দেখো, এগুলো কিন্তু মৃত হয় না বা এটা মারা যায় না বা গলিত, পচা এরকম কিছু হয় না। খনিজ লবণ, মাটি এগুলো কিন্তু কোনো মৃত হওয়ার কোনোই নেই, কারণ এগুলো মৃত না। সকল জীবের আবার কি? যদি সকল জীবের মৃত যেগুলো জীব ছিল কিন্তু তারা মারা গিয়েছে, তখন তারা অজীব উপাদানে রূপান্তরিত হয়েছে। সেই অজীব মৃত ও গলিত দেহাবশেষ জৈব উপাদানের অন্তর্গত। অর্থাৎ যেগুলো পচা গলা এগুলো হয়। পরিবেশের জীব উপাদানের বেঁচে থাকার জন্য অজৈব ও জৈব উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ একটা জীবের দেখো, যেমন যদি আমাদের এই যে অজৈব যেগুলো মৃত গলিত এগুলো কিন্তু আমাদের মাটির জন্য অনেক পুষ্টি উপাদান। তো এটা কিন্তু উদ্ভিদ কিন্তু সেটা শোষণ করবে, শোষণ করে সে বেড়ে উঠবে এবং ফল ইত্যাদি কিন্তু আমরা আবার সেই ফলটা গ্রহণ করব। এই যে একটা প্রক্রিয়ার জন্য কিন্তু এইসব কিন্তু আবার এই মাটি না থাকলে কিন্তু গাছ জন্মাতো না। এইগুলা কিন্তু একটা কানেকশন আছে, এইগুলোর জন্যই কিন্তু এটাগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জীব উপাদান কি? পরিবেশের সকল জীবন্ত অংশ জীব উপাদান। বাস্তুতন্ত্রের মধ্যে জীব উপাদান। অর্থাৎ দেখো, তোমার পরিবেশের দিকে তাকাও, যদি দেখো তাহলে কিন্তু এর মধ্যে বাস্তুতন্ত্রের ভিতরে অনেক জীব উপাদান আছে। বাস্তুতন্ত্রের সকল জীব ও অজীব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, তা তোমরা প্রথম পাঠে জেনেছি। বাস্তুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য এই সকল জীব যে ধরনের ভূমিকা রাখে তার উপর ভিত্তি করে জীব উপাদানকে উৎপাদক, খাদক এবং বীজযোজক এই ৩ ধরনের ভাগে ভাগ করা যায়। অর্থাৎ জীব উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হলো উৎপাদক, খাদক এবং বীজযোজক। তাহলে উৎপাদক কি? সবুজ উদ্ভিদ। ধরো ঘাস, সবুজ উদ্ভিদ। এখানে আমরা ঘাস ধরবো। এই যে যেখানে আমাদের যদি আমরা একটা দেখি জিনিসটা, এটা হলো সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ, তাহলে আমরা ঘাস ধরলাম, আমরা এটা ঘাস। যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অর্থাৎ ঘাস কিন্তু সূর্যের আলোর থেকে খাদ্য নিয়ে নিজেদের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তারা উৎপাদক নামে পরিচিত। তাহলে ঘাস একটা উৎপাদক, মানে যারা আসলে সবুজ ধরনের একটা উদ্ভিদ হবে, তারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে, তাদেরকে আমরা উৎপাদক বলবো। যারা উৎপাদক তারা সূর্যের আলোর উপস্থিতিতে কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই যে সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অর্থাৎ সরাসরিভাবেই, মানে আরেকজনের মাধ্যমে কি এর উপর নির্ভরশীল। তারপরে কি আছে? খাদক বা ভক্ষক। খাদক বা ভক্ষক কি? যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে, বা যা প্রাণী খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ হিসেবে ব্যবহার করে, যা অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে, তারা খাদক বা ভক্ষক। অর্থাৎ যে সকল প্রাণী, ধর একটা প্রাণী থেকে পাওয়া জৈব পদার্থ যে গ্রহণ করবে তাদেরকেই খাদক বা ভক্ষক নামে পরিচিত। বাস্তুতন্ত্রে ৩ ধরনের খাদক রয়েছে। প্রথম স্তরের খাদক, দেখো, যে সকল প্রাণী উদ্ভিদভোজী, অর্থাৎ যে সকল প্রাণী উদ্ভিদ যেমন ঘাস, লতা পাতা ইত্যাদি খায়, তারা প্রথম স্তরের খাদ্য। এরা তৃণভোজী নামেও পরিচিত। এর মধ্যে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে বড় প্রাণীরাও অন্তর্গত, যেমন হরিণরাও কিন্তু ঘাস খায়, আবার ছোট ছোট ঘাস ফড়িংও ঘাস খায়, আবার গরু, ছাগল ইত্যাদি ঘাস খায়। এরা কিন্তু প্রথম স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে যারা, এই যে দেখো, যারা এই প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে তারাই কিন্তু দ্বিতীয় স্তরের খাদক, যেমন পাখি, ব্যাঙ, মানুষ, যারা মাংসাশী নামেও পরিচিত। যেমন যারা হরিণ খায়, মানুষ কিন্তু হরিণও খায়, তারা কিন্তু মাংসাশী নামে পরিচিত। তারপরে কি আছে? তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক।
যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায় তারা যেমন কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এদের আবার কোনোটি একাধিক মানে যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায় তাদেরই একমাত্র তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক বলা হয়। তার মধ্যে রয়েছে মানুষ ইত্যাদি। আবার যারা একাধিক যেমন মানুষ, শুকরীরা একাধিক স্তরের খাদ্য গ্রহণ করে তারা আবার সর্বভুক। এদেরকে সর্বভুক বলা হয়। আমরা যখন ডাল, ভাত, আলু খাই তখন আমরা প্রথম স্তরের, আবার যখন মাছ, মাংস খাই তখন দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক। তারপর বিযোজক কি? এরা পচনশীল নামেও পরিচিত। পরিবেশে কিছু অণুজীব আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ছত্রাক, যারা মৃত উদ্ভিদ বা প্রাণীদেহে ক্রিয়া করে। এ সময় মৃতদেহ ও প্রাণী রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে মৃতদেহ ক্রমশ বিযোজিত হয়ে নানা রকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। এসব পরিবেশের মাটি, বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। এভাবে প্রকৃতিতে অজীব জীবের উপাদানের প্রতিক্রিয়া হয়, বাস্তুতন্ত্র সচল থাকে। যেমন দেখো, একটা বিযোজক, যেমন একটা মৃতদেহ, সেটা কি? ব্যাকটেরিয়া, ইস্ট, এরা হলো বিযোজক। এরা কি? এরা নিজেদের খাদ্য হিসেবেও গ্রহণ করবে এবং বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে সেটা আবার পচিয়ে দেবে। আবার সেটাই আবার এক উদ্ভিদ গ্রহণ করে বেড়ে উঠবে, তারপরে মানুষ সেটা আবার পুনরায় গ্রহণ করবে। তো এভাবেই বাস্তুতন্ত্র সচল থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।